আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করতে চলেছি 2026 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারের একটি কমপ্লিট সাজেশন নিয়ে। তোমাদের প্রচুর মেসেজ এসেছিল, স্যার রাষ্ট্রবিজ্ঞানের একটি কমপ্লিট সাজেশন দিন, লাস্ট মিনিট সাজেশন আমাদের প্রোভাইড করুন। তোমাদের ডিমান্ডে আজ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের কমপ্লিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা আমার কাছে ফ্রি অনলাইন ক্লাস করতে, যারা পেড ব্যাচ থেকে আছো, অফলাইন ব্যাচ থেকে আছো, প্রত্যেকে তোমরা জানো যে আমি অধ্যায় ধরে ধরে কিন্তু সাজেশন তোমাদের অনেক আগেই কমপ্লিট করে দিয়েছি এবং প্রতিটি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে। তাই আমার দৃঢ় বিশ্বাস, যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা পারবে। কিন্তু এই শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলোকে সব থেকে বেশি জোর দেওয়া উচিত এবং লাস্ট মুহূর্তে কোন প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যাবে বা কোন প্রশ্নগুলোতে তোমরা বেশি প্রায়োরিটি দেবে, সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব। এবং আমি নিশ্চিত যে আজকের এই সাজেশন থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। আগে যে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে, আমাদের সাজেশন থেকে কিন্তু একটাও বাদ যায়নি। আমি বারবার তোমাদের বলি, পরিশ্রমই হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি, আর আমাদের পরিশ্রম কিন্তু বৃথা এখনো পর্যন্ত যায়নি। আশা করছি পরবর্তীতেও আমরা পরিশ্রমের ফল পাবো। দৃঢ় বিশ্বাস রেখো, আজকের এই সাজেশন তোমরা ভালোভাবে তৈরি করে যাও, পরীক্ষায় তোমরা কমন পাবেই। তাহলে চলো আলোচনা করি তোমাদের পরীক্ষায় নিশ্চিতভাবে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা যারা নতুন আছো, যারা অমল ক্লাসেস চ্যানেলে যুক্ত হয়েছে, নতুন তোমরা সদস্য আছো, হয়তো তোমরা এখনো পর্যন্ত এই অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো পাওনি। তার জন্য আমি সবার প্রথম এই পিডিএফে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো তোমাদের একবার দেখিয়ে দেব। তারপর আমরা এক এক করে কিন্তু ফাইনাল সাজেশনের দিকে যাব। এবং এই অধ্যায় ভিত্তিক প্রশ্নের মধ্যে যদি কোনো অধ্যায় তোমাদের খুব কঠিন মনে হয়ে থাকে, মনে হচ্ছে বুঝে উঠতে পারছো না, ভয় লাগছে, মনে হচ্ছে যেন উত্তরগুলো তোমরা ভুলে যাচ্ছ, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এখনো সময় আছে। প্রয়োজন হলে আমরা পুনরায় রিভিশন ক্লাসের মাধ্যমে পুরো বিষয়গুলোকে আমি বুঝিয়ে দেব খুব সহজে। এবং আমাদের নোটস সম্পর্কে তোমরা জানোই, তোমাদের নতুন করে বলার কিছু নেই। খুব সহজ সরল নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেব, যাতে তোমরা এই অল্প সময়ে যেন বিষয়গুলোকে মনে রাখতে পারো এবং ভালো নাম্বার তোমাদের আসে। তাহলে চলো শুরু করে নেই এই অধ্যায় ভিত্তিক প্রশ্নের আলোচনাগুলো। এবং যারা আমার কাছে আগে ক্লাস করেছো, তোমাদের কাছে হয়তো এই সাজেশনটা আছে, তাও একবার তোমরাও মিলিয়ে নাও। দেখো, সবার প্রথম আমাদের ইউনিট 1 অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ। এখানে দুটো বিষয় আছে। প্রথমে মূল ধারণাগুলো আমাদেরকে পড়তে হবে, তারপর কিন্তু রাজনৈতিক মতবাদগুলো পড়তে হবে। মূল ধারণা থেকে কি কি প্রশ্ন করতে হবে একটু দেখে নাও। সবার প্রথম আমাদের আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও বা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, এবং আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারাগুলি সংক্ষেপে উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা এবং আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো বা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা। দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া হয়েছে তোমাদের, যে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। পরবর্তী যে প্রশ্ন আছে সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ নিয়ে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ নিয়ে আলোচনা করো। এখানে আন্তর্জাতিক সম্পর্কে যে বাস্তববাদ সম্পর্কিত যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে করতে হবে। এরপর কি আছে, এরপর আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে আদর্শবাদ নিয়ে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছিল আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে উদারনীতিবাদ নিয়ে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এবং 7 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন দেওয়া হয়েছিল আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে মার্ক্সবাদ নিয়ে আলোচনা করো বা মার্ক্সবাদীদের মতবাদ আলোচনা করো। তাহলে এই হচ্ছে আমাদের তত্ত্ব এবং রাজনৈতিক যে মতবাদ, সেই মতবাদ সংক্রান্ত প্রশ্ন। মোট 7টা প্রশ্ন দেওয়া হয়েছিল এই অধ্যায় থেকে। এইখান থেকে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি প্রশ্ন একটা পেয়ে যাবে তোমরা। একটা কেন, যদি তোমাদের কপাল ভালো থাকে হয়তো দুটোই প্রশ্ন পাবে তোমরা, অথবা তো দেখবে কমন প্রশ্ন আছে। পরবর্তী অধ্যায় যাচ্ছি আমরা। পরের অধ্যায় দেখো, এই অধ্যায় থেকে মূলত 4 নম্বরের প্রশ্ন হয়। 6 নম্বরের প্রশ্ন 1 নম্বর অধ্যায় থেকে হয়েছিল। 1 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো সব 6-এর। 2 নম্বর অধ্যায়ের সব প্রশ্নমান হচ্ছে 4। তো প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে, সার্কের গঠন ও উদ্দেশ্য আলোচনা করো। সার্কের সাফল্য ও ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। ইউরোপীয় ইউনিয়নের গঠন ও উদ্দেশ্য আলোচনা করো। আসিয়ানের গঠন উদ্দেশ্য আলোচনা করো বা ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আসিয়ানের ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য
আসিয়ানের তাৎপর্য মূল্যায়ন করো বা সাফল্য আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের কার্যাবলী উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন, ভারত ও সার্কের সম্পর্কগুলি আলোচনা করো। পরের অধ্যায় ইউনিট 3 বিশ্বায়ন, এই অধ্যায় থেকেও কিন্তু 6 নম্বরের প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের প্রকৃতিগুলি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়েও হতে পারে, বিশ্বায়নের রূপ আলোচনা করো বা বিশ্বায়নের দিক আলোচনা করো। তো যাই হোক না কেন একই উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক দিকগুলি আলোচনা করো। প্রশ্নটা এভাবেও হতে পারে যে 2+2+2 এভাবেও হতে পারে, কিংবা প্রশ্নটা ঘুরিয়ে হতে পারে বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক দিকগুলি আলোচনা করো, বা বিশ্বায়নের অর্থনৈতিক, সামাজিক দিকগুলো আলোচনা করো, বা রাজনৈতিক, সামাজিক দিকগুলো আলোচনা করো এভাবে, কিংবা শুধুমাত্র অর্থনৈতিক দিক, শুধুমাত্র রাজনৈতিক দিক, শুধুমাত্র সামাজিক দিক আলোচনা করো। এভাবেও কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে হতে পারে। ভালো করে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক দিক সবগুলো আলাদা আলাদা করে একবার ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন আছে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। এক্ষেত্রেও প্রশ্নটা একটু ঘুরিয়ে তোমাদেরকে একটু ঝামেলায় ফেলতে পারে যে বিশ্বায়নের ইতিবাচক দিকগুলি আলোচনা করো, কিংবা বিশ্বায়নের নেতিবাচক দিকগুলি আলোচনা করো। পরবর্তী 5 নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভারতের অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এবং 6 নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমতার ওপর বিশ্বায়নের প্রভাবগুলি আলোচনা করো। যারা অলরেডি ফ্রি ক্লাস, পেড ক্লাস এগুলো করেছো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে এই প্রশ্নগুলো আছে কিনা, একবার মিলিয়ে নিও কেমন। আর আরেকটা বিষয় তোমাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট এখানে কতজন আছো তোমরা যারা আজ রাষ্ট্রবিজ্ঞান এই ভিডিওটা দেখছো, সাজেশনটা দেখছো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান খুব প্রিয় সাবজেক্ট তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমিও দেখতে চাই যে রাষ্ট্রবিজ্ঞান প্রিয় সাবজেক্ট কতজনের আছে, এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান খুব ভয় লাগে তারাও একটু কমেন্ট করে জানাও তো ভাই যে রাষ্ট্রবিজ্ঞান কার কার খুব ভয় লাগে। আমি সেটাও একবার দেখতে চাই যে রাষ্ট্রবিজ্ঞান কাদের ভয় লাগে খুব বেশি, আর কারা আছো যাদের রাষ্ট্রবিজ্ঞানটা খুব প্রিয় সাবজেক্ট কেমন। তাহলে এর পরে যে দুটো প্রশ্ন আছে এটা কিন্তু 2 নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, তার জন্য আমি আলাদা করে কিন্তু এখানে তুলে দিয়েছি। মিশ্র সংস্কৃতি বলতে কি বোঝো, আর গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রাম বলতে কি বোঝো, এই দুটো প্রশ্ন 2 নাম্বারের জন্য। আর এগুলো হচ্ছে আমাদের 2 নাম্বার, এগুলো ছাড়াও আরও করতে হবে। আমি শুধুমাত্র এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট থাকে, বা এগুলোর সঙ্গে কোনো একটার সঙ্গে হয়তো কাকে বলে দিয়ে হয়তো নেতিবাচক দিক আলোচনা করো দিয়ে দিল, বা ধরো গ্লোবাল ভিলেজ কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তো এইভাবে কিন্তু প্রশ্ন পাঠ প্রশ্নের সঙ্গে যোগ হতে পারে, তাই জন্য এটা দিলাম। এছাড়াও কিন্তু আমাদের 2 নম্বরের জন্য আলাদা প্রশ্ন করতে হবে। এবার চলো ইউনিট 4। ইউনিট 4-এ একটু বেশি পড়তে হবে তোমাদেরকে, কারণ এখানে 3টে ভাগ আছে ইউনিট 4-এর, এবং 3টে ভাগের জন্য অনেক প্রশ্ন আছে। তো একটু বেশি তোমাদেরকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন পড়তে হবে। এবং ফাইনাল সাজেশনে আমি তোমাদেরকে অনেকটা কমিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমাদের ফাইনাল সাজেশন বাকি আছে। আমি ফাইনাল সাজেশন সবার শেষে একবার আলোচনা করব কেমন। ফাইনাল সাজেশন আমি একদম শেষে আলোচনা করব। বর্তমানে তোমাকে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা ফাইনাল সাজেশনটা আলোচনা করব। দেখো ইউনিট 4-এর প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। পরের প্রশ্ন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষমতা, লোকসভার গঠন ও কার্যাবলী। পরের প্রশ্ন আছে রাজ্যসভার গঠন কার্যাবলী, লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, স্পিকার বা পার্লামেন্টের অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী, হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী, পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী। বাস এই 11টি প্রশ্ন করতে হবে। যদি মনে করো যে একটু এত বড় অধ্যায় রিস্ক হয়ে যাবে, রিস্ক নিতে না চাও, তাহলে আরও 3টে প্রশ্ন একটু এক্সট্রা করে নিও। সেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে তোমাদের ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, এবং বিধানসভার ক্ষমতা কার্যাবলী। একটু শুধু জাস্ট চোখ বুলিয়ে যেও, কারণ যদি বাই চান্স তোমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, আনকমন প্রশ্ন। আর যদি না হলে কিন্তু এখান থেকে 99% চান্স আছে এইখান থেকেই প্রশ্ন হবে, 1% চান্স আছে এই অতিরিক্ত প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন হয়তো আসতে পারে। তো তোমরা একবার চোখ বুলিয়ে যেও। আচ্ছা, পরবর্তী অধ্যায় যেটা আছে ইউনিট 5 সিভিল সোসাইটি মুভমেন্ট, সেখান থেকে আমাদের খুব বেশি প্রশ্ন করার প্রয়োজন নেই, মাত্র 6টা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে। প্রথম প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে টিকা। দ্বিতীয় প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান দাবি এবং উদ্দেশ্য। এবং পরের যে প্রশ্ন আছে চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। চিপকো আন্দোলনের প্রভাব ও ফলাফল, বা প্রভাব আর ফলাফল একই জিনিস। আচ্ছা, এর পরের প্রশ্ন চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা। এবং লাস্ট প্রশ্ন আছে নাগরিক সমাজ আন্দোলনের উদ্দেশ্য, গুরুত্ব, বা নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝো, এটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হতে পারে।
চলো, এরপর লাস্ট অধ্যায় আছে আমাদের ইউনিট 6, সেখানে আছে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এখান থেকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের সংবিধান সংশোধনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে সংবিধানের 368 ধারা অনুসারে কিভাবে ভারতীয় সংবিধান সংশোধন করা যায় সেটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস ও কার্যাবলী উল্লেখ করো। এবং 5 নম্বর এবং শেষ প্রশ্ন সেটা হচ্ছে পৌরসভার আয়ের উৎস কার্যাবলী আলোচনা করো। কিছু আমি অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, তোমরা একবার পারলে অবশ্যই এখনো সময় আছে, অন্তত একবার রিডিং করে যাবে। যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন হবে। সেটা হচ্ছে জেলা পরিষদের ক্ষমতা কার্যাবলী, পঞ্চায়েত সমিতির ক্ষমতা কার্যাবলী, আর পৌরসভার চেয়ারম্যানের ক্ষমতা কার্যাবলী। এই অতিরিক্ত প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেও। তার মধ্যে এখানে যে চেয়ারম্যানের ক্ষমতা কার্যাবলী, এটা একটু ভালো করে দেখে যেও। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো হলো ইউনিট 6। এবার আমরা শুরু করব যেটা তোমরা এতক্ষণ ধরে অপেক্ষায় আছো, সেটা হচ্ছে ফাইনাল সাজেশন। স্যার আপনি তো অধ্যায় ভিত্তিক সাজেশন দিলেন, এগুলো তো আমরা অলরেডি পড়ে রেখেছি, কিন্তু আমরা যারা আগে থেকে পড়ে রেখেছি আপনাকে বারবার করে রিকোয়েস্ট করেছি আমাদেরকে একটা ফাইনাল সাজেশন দিন। তো অবশেষে এইবার তোমাদেরকে দেখাবো আমাদের ফাইনাল সাজেশন, যেই প্রশ্নগুলো করে গেলেই কিন্তু কমন নিশ্চিত আসবেই আসবে। চলো একবার দেখে নিই। কিন্তু দেখো বারবার করে বলছি, কিন্তু অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো করা অত্যাবশ্যক, করে যেতেই হবে তোমাদেরকে। অধ্যায় ভিত্তিক প্রশ্ন এখন ছাড়লে মানে বিপদের মুখে পড়তে পারো, খুব বোকামি হবে। অধ্যায় ভিত্তিক প্রশ্ন অবশ্যই করতে হবে, এবং তারপর আমাদের ফাইনাল যে সাজেশন সেটা একবার ভালোভাবে ঝালাই করে পরীক্ষা দিতে যাবে। কেমন, এই হচ্ছে আমাদের বিষয়। চলো এবার দেখে নিই আমাদের ফাইনাল সাজেশন, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2026-এর ফাইনাল সাজেশন। দেখো ফাইনাল যে তোমাদের যে প্রশ্নপত্র হবে সেখানে কিন্তু 6 নাম্বারের প্রশ্ন তোমাদেরকে কটা দেওয়া হবে বলো তো? 6টা প্রশ্ন দেওয়া হবে, 3টে প্রশ্ন করতে হবে। 6টা প্রশ্ন থাকবে 6 নাম্বারের, এবং সেখান থেকে 3টে প্রশ্ন করতে হবে। সেই 6টা প্রশ্নের জন্য আমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে দেখে নাও। প্রথম যে একটা প্রশ্ন থাকবে, সেই একটা প্রশ্নের জন্য 2টো প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম একটা প্রশ্নের জন্য কোন 2টো প্রশ্ন, কি কি প্রশ্ন থেকে আসতে পারে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা, তার বিকাশের ধারা, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এবং 3 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদ নিয়ে আলোচনা, 4 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদ নিয়ে আলোচনা, এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতিতে আদর্শবাদ তত্ত্ব নিয়ে আলোচনা। দেখো এই যে 3টে আছে না, উদারনীতিবাদ, বাস্তববাদ আর আদর্শবাদ, প্রশ্নটা কিন্তু এভাবেও হতে পারে যে আন্তর্জাতিক রাজনীতি আলোচনায় উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, উদারনীতিবাদ মতবাদটি আলোচনা করো, বা আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বা আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় বাস্তববাদ মতবাদটি আলোচনা করো, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো বা আদর্শবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নটা কিন্তু এভাবে হবে। কেমন, তাহলে একটু মানে যেভাবেই হোক না কেন ভালোভাবে একটু দেখে যেও, যে প্রশ্ন যেভাবেই দিবে তোমরা কিন্তু উত্তরটা সাজিয়ে গুছিয়ে যেন লিখতে পারো। এই হচ্ছে আমাদের 5টা প্রশ্ন, যেখান থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং সেখান থেকে করতে হবে তোমাদেরকে কিন্তু একটাই প্রশ্ন। দ্বিতীয় যে 2টো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা করতে হবে, সেটা হচ্ছে বিশ্বায়ন বলতে কি বোঝো, বা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, রূপ বা দিকগুলি আলোচনা করো। এরপর অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক দিকগুলি আলোচনা করো, বা প্রশ্নটা আলাদা করে হতে পারে, অর্থনৈতিক দিকগুলি আলোচনা করো বা রাজনৈতিক দিকগুলি আলোচনা করো বা সামাজিক দিকগুলো আলোচনা করো। এখানে অনেক সময় সাংস্কৃতিক দিকগুলোও থাকে, ওই সামাজিক দিকগুলোর মতো কিন্তু সাংস্কৃতিক দিকগুলোও থাকে, সেটা একটু দেখে নিও। আচ্ছা, এরপর 8 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আলোচনা করো, বা ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি আলোচনা করো। বা এটা প্রশ্নটা আলাদা করে হতে পারে ইতিবাচক দিক, বা আবার আলাদা করে হতে পারে নেতিবাচক দিক। এবং পরবর্তী যে প্রশ্ন ভারতের অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব, ভারতের অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব। আরেকটা প্রশ্ন সাজেশনে যেটা দেওয়া ছিল যে সার্বভৌমিক রাষ্ট্রের ওপর বিশ্বায়নের প্রভাব। তো সার্বভৌম রাষ্ট্রের উপর বিশ্বায়নের প্রভাব এবং এদিকে ভারতের অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব, এই দুটোর মধ্যে আমার যেন মনে হচ্ছে ভারতের অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাবটা এই 2টো প্রশ্ন থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য আমি তোমাদের ফাইনাল সাজেশনে ভারতের অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাবটাই দিলাম। আচ্ছা, এরপর যে 2টো প্রশ্ন থাকবে সেখান থেকে একটা করতে হবে, সেটা হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। আমি আশা করছি দুটোই তোমরা কমন পেয়ে যাবে। একবার এই প্রশ্নগুলো তোমরা করে নাও। সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী, মুখ্যমন্ত্রী ক্ষমতা কার্যাবলী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সংক্রান্ত কার্যাবলী এবং এর পরবর্তী সময় লোকসভা এবং রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক। এই হলো আমাদের 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের আমাদের যে 6টা প্রশ্ন থাকবে 3টা প্রশ্ন করতে হবে। এখান থেকে কিন্তু 3টে প্রশ্ন তোমরা চোখ বন্ধ করে কমন পাবে। এরপর যেটা থাকলো সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্নগুলি। 4 নম্বরের প্রশ্ন কিন্তু 6টা প্রশ্ন থাকবে। আমাদেরকে করতে হবে কটা? আমাদেরকে করতে হবে কিন্তু 3টে প্রশ্ন। ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সার্কের গঠন ও উদ্দেশ্য, সার্কের সাফল্য ও ব্যর্থতার কারণ, ভারত এবং সার্কের সম্পর্ক। সার্ক থেকে যদি এই 3টে করো একটা প্রশ্ন কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, আসিয়ানের গঠন উদ্দেশ্য বা ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, আঞ্চলিক নিরাপত্তা বা স্থিতিশীলতার জন্য আসিয়ানের ভূমিকা আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে তাৎপর্য মূল্যায়ন করো বা তার সাফল্য আলোচনা করো। তাহলে এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, পরের যে আরেকটা প্রশ্ন বাকি থাকলো, আর দুটো প্রশ্ন বাকি থাকলো, একটা হলো পরের যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সংক্ষিপ্ত টিকা বা গুরুত্ব, বৈশিষ্ট্য, দাবি, এগুলো সব কিন্তু টিকার মধ্যেই আসবে, বা আলাদা করে একবার ভালোভাবে দেখে নিও। এরপর চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো বা টিকা লেখো, তো সেটাও তার ক্ষেত্রেও কিন্তু ওই গুরুত্ব, বৈশিষ্ট্য, ফলাফল, প্রভাব এগুলো একটু দেখে নিও। আচ্ছা, চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, নাগরিক সমাজ আন্দোলনের উদ্দেশ্য এবং গুরুত্ব ব্যাখ্যা করো, কিংবা নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝো তার উদ্দেশ্য এবং গুরুত্বগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো একবার দেখে নিও, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। আচ্ছা, পরের যে লাস্ট পার্ট থাকলো আমাদের, সেই লাস্ট পার্ট থেকে মাত্র 4টা প্রশ্ন দিয়েছি। 4টা প্রশ্ন করবে, তোমাদের পরীক্ষায় কিন্তু একটা কমন চলে আসবে। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সংবিধানের সংশোধনের বিভিন্ন পর্যায়গুলি বা 368 নম্বর ধারা অনুসারে কীভাবে সংবিধান সংশোধন করা যায় সেই প্রশ্নটা। এবং এরপর 11 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য বা কী কী নতুন কাঠামো যুক্ত করা হয় ওই বিষয়টা। আর 12 নম্বর প্রশ্ন যেটা আছে তোমাদের 74তম সংবিধান সংশোধনের দিকগুলি আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 13 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎসগুলি আলোচনা করো। বাস এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে করে যাও তোমাদের কিন্তু কমন আসবেই। এখনো পর্যন্ত অমল ক্লাসেসের একটাও প্রশ্ন বাদ যায়নি। আশা করছি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তোমরা প্রশ্ন কমন পাবেই, তোমাদেরকে এটুকু ভরসা দিচ্ছি, ভরসা রাখো, সাজেশনটা ভালোভাবে কমপ্লিট করো, পরীক্ষা দিতে যাও। 6 নম্বর 4 নম্বর থেকে একটা প্রশ্ন বাদ যাবে না, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। অথবা প্রশ্নের ক্ষেত্রেও দেখবে কমন তোমরা পাবেই পাবে। ঠিক আছে? একদম দৃঢ় ভরসায় তোমরা পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষা ভালো হবে এই কামনাই করি। আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করলাম। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো বিষয় থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। এবং পরবর্তী সময় যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে সেই ডিমান্ডের ভিডিও আমি নিয়ে আসবো। তাহলে আপাতত এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।